বেপরোয়া দখলে সংকুচিত হচ্ছে ঢাকার চারপাশের নদী। অভিযোগ প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। যারা প্রভাবশালী হ্যারি করতে আছে, আমরা গরিব আমরা পারবো না। সমাজে যারা প্রতিষ্ঠিত তারা দখল করা। দেখা যায় মসজিদ করলাম, এখানে হয়তো জনগণ কিছু বলবে না। সীমানা পিলার স্থাপনে অনিয়মের কারণে ব্যবস্থা নিতে পারছে না টাস্কফোর্স, যথাযথভাবে আইন প্রয়োগের দাবি। যখন পিলারগুলো স্থাপন করা হয় তখন এটাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। খুব শিগগিরই এগুলি যথাস্থানে স্থাপিত হবে। আইনেরও সমস্যা না, আদালতেরও সমস্যা না, এটি সমস্যাটি হচ্ছে প্রয়োগের এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানিতে ইইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। মাদকদ্রব্য সহ 3 পরিবহন শ্রমিককে আটক করার প্রতিবাদে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। প্রাইভেট গাড়ি চলাচলেও বাধা, দুর্ভোগে সাধারণ মানুষ। মিতু হত্যায় বাবুল আক্তার জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। রাজধানীর মিরপুরে শাহ আলী প্লাজার এক কর্মচারীকে অপহরণের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সুরাহা হয়নি 1 মাসেও সন্দেহভাজন একজন আটক। এবং চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বেপরোয়া দখলে সংকুচিত হতে হতে মরতে বসেছে ঢাকার চারপাশের নদীগুলো। নিয়মনীতির তোয়াক্কা না করে নদী ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেই যাচ্ছে প্রভাবশালী মহল। সীমানা পিলার স্থাপনে অনিয়ম হওয়ায় নদীর দখল রোধে শক্ত ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট টাস্কফোর্স। এক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব ও আইন প্রয়োগের অনীহাকে দুষছে পরিবেশবাদী সংগঠনগুলো। সালাউদ্দিন সুমনের প্রতিবেদন। একসময় এই নদী ভাসিয়ে নিত দুকুল, কিন্তু কালের বিবর্তনে দখলের কবলে পড়ে আজ নিজেই যেন কুলহারা। দুপাশে ভরাট করতে করতে কোথাও কোথাও যেন নদীর গলা টিপে ধরে সংকুচিত করে দেয়া হয়েছে গতিপথ। ঢাকার আশপাশে বয়ে চলা বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদীর সীমা নির্ধারণ নিয়েই রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের চাপে বিভিন্ন পয়েন্টে নদীর বেশ ভেতরে বসানো হয়েছে সীমানা পিলার। আবার কোথাও কোথাও সীমানা পিলার অতিক্রম করেই চলছে জবরদখল। যারা প্রভাবশালী হ্যারি করতে আছে, আমরা গরিব আমরা পারবো না। নামি দামি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, উমুক সাহেব, তুমুক সাহেব, এই সাহেবেরাই দখল করা। সমাজে যারা প্রতিষ্ঠিত তারা দখল করা। বিভিন্ন গবেষণার তথ্য মতে বিগত 1 যুগে সবচেয়ে বেশি দখল হয়েছে তুরাগ নদী। এই নদীর আব্দুল্লাপুর থেকে গাবতলী পর্যন্ত প্রায় 6 মাইল এলাকা জুড়ে দখল হয়েছে 120.79 একর জমি। বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর থেকে বসিলা পর্যন্ত 7.41 মাইল এলাকায় দখল হয়েছে 97.17 একর জমি। শীতলক্ষার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 3.57 মাইলে 23.83 একর ও বালু নদীর ডেমরা থেকে নন্দীপাড়া পর্যন্ত 4.2 মাইল এলাকায় দখল হয়েছে 8.84 একর জমি। অভিযোগ রয়েছে এসব ভূমি দখলে অনেক স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করছে দখলদাররা। দেখা যায় মসজিদ করলাম, এখানে হয়তো জনগণ কিছু বলবে না। এই মসজিদের পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গায় এইভাবে পাবলিক নিয়ে নিতে পারবে। এই মুহূর্তে সীমানা নির্ধারণে অনিয়মকেই দখল রোধে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে দেখছে নদী রক্ষায় গঠিত টাস্কফোর্স। স্থাপিত 9,500 সীমানা পিলারের মধ্যে তাদের আপত্তি রয়েছে 3,500 পিলার নিয়েই। আমাদের জরিপ ঠিকই ছিল। পরবর্তীতে যখন পিলারগুলো স্থাপন করা হয় 2010-11 সালে, তখন এটাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। সুতরাং এটাকে বন্ধ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমার বিশ্বাস খুব শিগগিরই এগুলি যথাস্থানে স্থাপিত হবে। সরকারের কোনো কোনো মহলের সদিচ্ছা না থাকায় দখল থামাতে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ পরিবেশবাদী সংগঠনগুলোর। যদি সরকারের ইচ্ছা না থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই জলাশয় ভরাট করে ফেলে, তাহলে তো বুঝতেই হবে যে এটা আইনেরও সমস্যা না, আদালতেরও সমস্যা না, এটি সমস্যাটি হচ্ছে প্রয়োগের এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের।
নদী আইন অনুসারে ৩০ থেকে ৫০ গজ পর্যন্ত নদীর ভূমি। এই হিসেবে এই সীমারেখার ভিতরে গড়ে ওঠা সব স্থাপনাই অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, নদীকে ঘিরে নেওয়া প্রকল্প বাস্তবায়ন করতে হলে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো বিকল্প নেই। দখলের কারণে সংকুচিত হয়ে শুধু কি নদীরই মৃত্যু ঘটছে, এর সাথে সাথে বুক ভরে নিঃশ্বাস নেয়ার আর নির্মল পরিবেশে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্নটাও কি দখল হয়ে যাচ্ছে না? বিশেষজ্ঞরা বলছেন, এই বাস্তবতা বুঝতে যত দেরি হবে বিপর্যয় ততই ঘনিয়ে আসবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, নদী দখলের বিষয়ে জানাতে রাজধানীর ছোট দিয়াবাড়ি এলাকার তুরাগ তীরে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, মামুন, আসলে এখন আমি তুরাগ তীরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনি লক্ষ্য করবেন যে যত দূর চোখ যায় আসলে দেখা যাচ্ছে যে দখলের এক ধরনের মহোৎসব চলছে, যে নদীর পাড়ে বালু রেখে এবং বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে কিন্তু দখল কাজ চলছে। এই দখল যে একদিনে বা দুদিনে তাৎক্ষণিকভাবে হয়ে যাচ্ছে তা না, কিন্তু এটি বছরের পর বছর ধরে এখানে ভরাট করতে করতে কিন্তু নদীগুলো দখল করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যারা এই নদী রক্ষার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে বিআইডব্লিউটিএ সহ নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে শুরু করে আরও যারা দায়িত্বশীল রয়েছেন। এই ঢাকার আশপাশের যে 4টি নদী রয়েছে সেই 4টি নদীর দায়িত্বেও কিন্তু যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা জেলা রয়েছে, গাজীপুর জেলা রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে এবং মুন্সিগঞ্জ জেলা রয়েছে। এখন বিআইডব্লিউ কর্তৃপক্ষ বলছেন যে এই সব জেলার ডিসিদের সঙ্গে সমন্বয় সাধন করাও তাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ এই যে নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে, এই 4 জেলার যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা সবাই মিলেই কিন্তু সীমানা নির্ধারণের সঙ্গে জড়িত রয়েছেন এবং যে জরিপ করা হয়েছিল সেই জরিপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই কারণে এখন এই জরিপ নিয়ে এবং জরিপ পরবর্তী যে পিলার বসানো হয়েছে, এই পিলার বসানো নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েছে। সে কারণে বিআইডব্লিউটিএ কিন্তু বলেছে যে তারা এখানে যে ৯,৫০০ পিলার বসানো হয়েছে তার মধ্যে এখানে প্রায় ৩,৫০০ পিলার নিয়েই তাদের আপত্তি রয়েছে। আপনি অনেক জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নদীর মাঝখানে পিলার বসানো হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আসলে যোগসাজশের মাধ্যমে এই কাজগুলো কিন্তু করা হয়েছে। সে কারণে বিআইডব্লিউ কিন্তু বলেছে তাদেরকে এই যে বিষয়টি, পিলারের বিষয়টি তাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং নতুনভাবে পিলার বসানোর জন্য সেই বিষয়টি কিন্তু চলছে। আর পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখি যে এই আশপাশে যে বালু ভরাট কার্যক্রম চলছে, এই বালু ভরাট কার্যক্রম নিয়েও তারা অভিযান চালাচ্ছি এই ধরনের কথাই কিন্তু তারা বলছেন। এবং এর পাশাপাশি তারা আরো একটি কথা বলছেন যে তারা এখন মিটিং করছেন। এ পর্যন্ত প্রায় 30টির মতো সভা করেছেন এই নদী রক্ষার জন্য। সর্বশেষ তারা যেটি বলছেন যে এই নদীকে দখলমুক্ত করে তারা হাতির ঝিলের মতো একটি প্রকল্পে নিয়ে যাবেন। সে কারণেই কিন্তু তারা তৎপরতা চালানোর চেষ্টা করছেন, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে ধরনের সমর্থন পাওয়া দরকার সেই ধরনের সমর্থন তারা প্রত্যাশা করছেন। বিশেষ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু এটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এই নদীগুলোর সর্বশেষ অবস্থা। দর্শক, নদী দখলের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে গাবতলী এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের মিথ্যা অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার শাস্তি হবে। এর আগে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় গতকাল সকাল 11টায় জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:30টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর আবার হোটেলে ফিরে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 4 দিনের সফর শেষে বাংলাদেশ সময় আগামীকাল রাত 8টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। কোর্ট কারে কি শাস্তি দেবে, আর সে যদি চুরি না করে থাকে তাহলে শাস্তি হবে না। খালেদা যেহেতু সেই কথা বলার সাহস পায় না,
কোর্ট থেকে পালায় বেড়াবে, দরখাস্তের উপরে দরখাস্ত করবে, আবার বলে মিথ্যা মামলা। সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করে, তো শাস্তি হবে। সেই জন্য তারা ইলেকশনই হতে দেবে না। একটা চোর এতিমের টাকা যে চুরি করে খায়, তারে রক্ষার জন্য ইলেকশন হতে দেবে না। কত আবদারের কথা। আমরা সততার সাথে ছিলাম, আমার পরিবার সবাই সততার সাথে ছিল, আমার পুরো ক্যাবিনেট এবং আমার যা সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এতে প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। ওটা যারা 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 ক্ষতিগ্রস্ত তারা করবে, অবশ্যই করা হবে এবং আমরা সেটাই করতে পারি। তবে যে মানুষগুলি কষ্ট পেয়েছে, যে মানুষগুলির উপর দিয়ে জুলুম, তারা তো আর সেই জীবনটা ফিরে পাবে না। সেই মানসিক যন্ত্রণা এটা তো আমরা ভোগ করছি, আমরা তো জানি, আমাদের ছেলেমেয়েরা ভোগ করছে, আমার বোন ভোগ করেছে, আমার মন্ত্রী, আমাদের উপদেষ্টা মশিউর রহমান সাহেব, সচিবরা তো খামাখা মিথ্যা জেলে রাখলো। দুপুরের সময় আরো থাকছে। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে চালু হলো 1 বছর মেয়াদী ই কার্ড। ঝামেলা এড়াতে শিগগিরই সংগ্রহ করার পরামর্শ হাইকমিশনের। মাদকদ্রব্য সহ 3 শ্রমিককে আটকের জের ধরে সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বাধা দেওয়া হচ্ছে প্রাইভেট গাড়ি চলাচলেও। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে শ্রমিকদের বৈঠক চলছে। সকালে ধর্মঘটের সমর্থনে নগরীর কদমতলী বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। পরে হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে তারা। সুভানীঘাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের সব বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। গত রাতে নগরীর সুভানীঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সহ 3 শ্রমিককে আটকের দাবি করে পুলিশ। পরে তাদের মুক্তি দাবিতে ডাকা বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। এর প্রতিবাদে মধ্যরাতেই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। আমি ঢাকা যাব, আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাতে যাব, ওই জন্য। কিন্তু আমি জানতাম না যে আজকে অবরোধ। গাড়ি যাইতে দিচ্ছে না, ঠিক আছে। আমরা দুধ দিয়ে, আমাদের এখনো গাড়িতে দুধ আছে, আটকানো, এই জন্য আটকে পড়ছে। যাইতে চাই গাড়ি বদলে, তখন 4,000 টাকা চায়, চাঁদাবাজি করতে চায়, তখন আমরা চাঁদাবাজি দেই না, জন্য এই জন্য আমাদের নিয়ে মারপিট করে পুলিশে। এখন আমাদের দাবি হইল কি, আমরা আমাদের ক্ষতিপূরণ এমনকি আমাদের নিরাপত্তা কমপ্লিটলি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করতেছি। দর্শক, সিলেটের উপশহর পয়েন্ট এলাকায় আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ জাফর, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল শ্রমিকদের সাথে পুলিশের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে যে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, সেই ধর্মঘটে সিলেট অনেকটাই অচল হয়ে গেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আজ সকাল থেকে যেমনটি বলে যাচ্ছি, এখন আছি আমি সিলেট নগরীর উপশহর পয়েন্টে। এখানে শ্রমিকরা ব্যারিকেড সৃষ্টি করেছে এবং কোনো ধরনের যানবাহন এই সড়ক দিয়ে যেতে দিচ্ছে না। আসলে এই মোড়টি হচ্ছে সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখান থেকে তামাবিল সড়ক এই মোড় থেকে যোগাযোগ এবং এখান থেকে ঢাকা সিলেট মহাসড়কেরও যোগাযোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এমনকি তারা পুলিশের গাড়িও তারা আটকে দিচ্ছেন এবং অনেকটা পুলিশ আতঙ্কের সাথে এই জায়গা থেকে সরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে তারা পুলিশকেও ধাওয়া করেছে এই পরিবহন শ্রমিকরা। তো এর আগে আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে আজ দুপুর 12:30টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদের সাথে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন একটি বৈঠকে বসেছে এবং সেই বৈঠকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান সহ জেলা আওয়ামী লীগের সভাপতি সবাই রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে শ্রমিকদেরকে যাতে সন্তুষ্ট করার জন্য এবং এই মানুষের ভোগান্তি কমিয়ে নিয়ে আসার জন্য এই ধর্মঘটটি কিভাবে উদ্যোগ করা যায়। কিন্তু শ্রমিকরা যেমনটি বলতে যাচ্ছে যে তাদের যে 3 জন শ্রমিককে গতকাল রাতে মাদক সহ আটক করা হয়েছিল, তারা বলছে যে তাদেরকে যতক্ষণ পর্যন্ত পুলিশ ছেড়ে না দিবে এর আগ পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে এবং যদি
আজকের মধ্যে ছেড়ে দেওয়া না হয় তবে হয়তো আগামীকাল তারা সারা দেশব্যাপী তারা ধর্মঘটের ডাক দিতে পারে, এমনটি শ্রমিকদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তো এখনো মিটিং চলছে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এবং সবাই দুই পক্ষই আসলে বক্তব্য রাখছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মাদক সহই আটক করেছে এবং যথাযথ প্রমাণ রয়েছে তাদের কাছে, কিন্তু শ্রমিকরা বলছে যে তাদেরকে ফাঁসানোর জন্য এমনটি করা হয়েছে। আসলে শ্রমিকরা কোনো মাদক ব্যবসা বা মাদক সেবনের সাথে জড়িত নয়, এমনটি তারা বলতে চাচ্ছে। তো সবশেষে আমি যেমনটি বলবো যে এই ধর্মঘটের কারণে সিলেট থেকে ঢাকা কিংবা দেশের অন্যান্য রোডে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে এবং অভ্যন্তরীণ রুটেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এমনকি তারা যে মানুষের যে গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স এমনকি যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে যানবাহন রয়েছে সেগুলো আসলে অনেক জায়গায় আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু অনেক মোড় থেকে সেগুলো চলে যাচ্ছে, কিন্তু আরেকটি মোড়ে গিয়ে সেগুলো আটকে যাচ্ছে। এমনটি আমরা আসলে মানুষের দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সিলেটের উপশহর পয়েন্ট থেকে আব্দুল আহাদ জানাচ্ছিলেন শ্রমিক ধর্মঘটের সবশেষ পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিতু হত্যাকাণ্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা হবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেফতার করি না। সুনির্দিষ্ট গ্রেফতার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকবো, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক। আইন শৃঙ্খলার বাহিনী যেগুলি জড়িত সেগুলো দুই একটা যে ঘটনা ঘটে নাই সেগুলিও ঘটছে, কিন্তু তার শাস্তি, তার বিচার আমরা সবসময় বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটার বিচারও হচ্ছে কিংবা হবে। রাজধানীর মিরপুর শাহালি প্লাজার এক কর্মচারীকে অপহরণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গত 7 জানুয়ারি মার্কেট থেকে ডিবি পরিচয় দিয়ে পুলিশের ওই সদস্য হাসান নামে এক কর্মচারীকে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি করলেও গত 1 মাসেরও বেশি সময়ে কোনো সুরাহা করতে পারেনি। হাসানের পরিবারের অভিযোগ, পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। চলতি বছরের 7 জানুয়ারির দৃশ্যপট এটি। দাড়ি টুপিওয়ালা এক যুবককে ধরে নিয়ে যাচ্ছে 4-5 জন ব্যক্তি। যুবকটির নাম হাসান। তিনি মিরপুরের শাহ আলী প্লাজার 2য় তলার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। কোট পরিহিত ব্যক্তিটি হচ্ছেন ডিবি পুলিশের আনসার আলী নামে এক কর্মকর্তা। মার্কেটের এক ব্যবসায়ী জানান, পুলিশের এই কর্মকর্তাকে তিনি আগে থেকেই চিনতেন। বলেন, আনসার আলী বছর 2 আগে রাজধানীর পল্লবী থানায় চাকরি করতেন। ঘটনার আধ ঘন্টা আগেও তার সঙ্গে কথা হয়েছে আনসার আলীর। মার্কেটে আমাদের ভিডিও ফুটেজ আছে শাহ আলী প্লাজা, ওই ভিডিও ফুটেজটা যখন আমি দেখছি তখন বলছি এই তো আনসার আলী দারোগা, আমি শনাক্ত করছি। আমি ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পর আমাকে বলে আপনি বহুত বড় খারাপ কাজ করছেন মিয়া, আর ফার্দার এই ব্যাপারে নিয়ে আমাকে কোনোদিন ফোন করবেন না। কিন্তু এ বিষয়ে হাসানের পরিবার গত 8 জানুয়ারি কাফরুল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি করে আশ্বাস দেন সন্ধানের। এফআইআর নিল, আমি জিটি করলাম, এই বললাম আমার ছেলে হারানো গেছে, আমি পাচ্ছি না, আপনারা একটু দেখবেন তদন্ত করে। বললো ঠিক আছে, আচ্ছা যান, আমরা দেখতেছি। শুক্রবার রাজধানীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে সন্দেহজনক একজনকে আটক করে পুলিশ। এ বিষয়ে পুলিশ অপহরণ মামলা না নিয়ে চাঁদাবাজি মামলা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পল্লবী ও কাফরুল থানা পুলিশ। ছেলের খোঁজে গত 1.5 মাস ধরে পুলিশের দ্বারে দ্বারে ভিড়ছেন হাসানের মা। অভিযোগ করেন, পুলিশ এ বিষয়ে জড়িত বিদায় নানা তালবাহানা করছে তারা। মামলা করবো, আমি গেলাম, গিয়ে আমি ওসি স্যারের রুমে ঢুকলাম, ওনারা আমার বাইর করে দিয়ে 3 স্যার মিলে কি মিটিং করলো আমি বাবা জানি না, আমারে ডাকলো, আপনি যান, আমি দেখতেছি। ওবায়দুল্লাহ আল মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে কোনোভাবেই অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয়তাবাদী তাঁতি দলের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে একথা বলেন তিনি। এছাড়া বর্তমান নির্বাচন কমিশনকে আগের চেয়ে আরও বেশি দলীয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বর্তমান কমিশনের কাছে ভালো কিছু প্রত্যাশা করে না। শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনে যাব তাহলে 14 সালে নির্বাচনে যেতে পারতাম, তাহলে আবার 5 বছর পরে যাবো কেন? আমরা নতুন করে নির্বাচন কমিশন থেকে কিছু প্রত্যাশা করি না, কারণ রকিবউদ্দিন হচ্ছে তারা ভালো না করে বরং তার রেকর্ডও ভঙ্গ তারা করতে পারে। নাইকো, গেটকো এই মামলাগুলি
আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেমন হয়েছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল। তো বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান আছে, কিন্তু ওনার মামলাগুলোই হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়ে গেছে। সেই কারণেই বলছি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া, তারেক রহমানের মামলা দেওয়া, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার মধ্যে তাদের একটা উদ্দেশ্য আছে। আগামী নির্বাচনে বিএনপি আসবে এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশে তিনি কথা বলেন। অর্জন নাই, উন্নয়ন নাই, ইতিহাস নাই, আন্দোলন সংগ্রামে ভূমিকা নাই, বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি নিজেরাই নিজেদের শত্রু, এরা কেউ কাউকে বিশ্বাস করে না। নেতা নেতা গোলমাল, যত দুর্বল হোক তাদের সমর্থন কিন্তু দুর্বল নয়। আগামী ইলেকশনে তারা আসবে এবং আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে। খুব সহজ প্রতিদ্বন্দ্বী হবে, এটাও মনে করা কোনো কারণ নেই। দেশের বিভিন্ন জায়গায় চলমান যাচাই বাছাই প্রক্রিয়া শেষে মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকার দোহার উপজেলা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আসল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের আজ দোহারে 5 শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নিয়েছেন। যাচাই বাছাই শেষে শিগগিরই দোহার উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। বিভিন্ন সরকার এসছে এবং তাদের পছন্দ মাফিক একটা মন গড়া তালিকা প্রস্তুত করেছে। স্বচ্ছ একটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা প্রস্তুত করতে চাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা তার অবস্থান যেই দলেই হোক না কেন, যেই সংগঠনেই হোক না কেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোন অবস্থাতেই হেনস্থা করতে রাজি না। এই কথাটার আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তার অবস্থান যেখানেই হোক না কেন, জঙ্গিবাদ, যেখানে সন্ত্রাস, যেখানে আমাদের উন্নয়নের বিরুদ্ধে একটা শক্তি যেখানে মানে মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশপ্রেমের মুক্তিযোদ্ধাদের, যারা ৭১ যুদ্ধ করেছিল, তাদের ঐক্যের সবচেয়ে বড় প্রয়োজন। শিগগিরই জাতীয় পার্টির নেতৃত্বে বড় একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসনে প্রার্থী দেব, তবে ইতিমধ্যে অনেকে এসছেন, অনেক ছোট ছোট দল এসছেন আমাকে যোগ দিতে। আমার দরজা খোলা আছে, প্রয়োজন জোট করব। এখানে 20 দলের জোট আছে, 14 দলের জোট আছে, আমাদেরও জোট হয়তো 10-15 দলীয় একটা জোট হবে। আশা করি আমাদের জোট শক্তিশালী হবে এবং সবাই মিলে নির্বাচন করে আগামীতে আবার জাতীয় পার্টি ক্ষমতা আসবে, সে আশা নিয়ে আমরা রাখছি। উৎসবমুখর পরিবেশে চলছে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এটাই প্রথম নির্বাচন। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেড়েছে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 25 জন এবং নারী কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার 9টি কেন্দ্রে মোট ভোটার 10,177 জন। চলতি বছরের 8 জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। চল্লিশ বছর রাজনৈতিক বয়স, এই বয়সের মধ্যে আমি তৃণমূল পর্যায়ে আমি সামাজিকতা আমার যথেষ্ট সুনাম আছে। এই জন্য সাধারণ মানুষ বলে আমার বিজয় সুনিশ্চিত। যতটুকু অবজার্ভ করেছি মোটামুটি 2-1টা ঘটনা ছাড়া আমি সন্তুষ্ট। তবে পুলিং অফিসার যারা আছেন তারা কিছু অনিয়ম করেছেন। নির্বাচন এখানে ভিতরে যেটা আছে সুষ্ঠু হইতেছে, এখানে কোনো সমস্যা নেই। তবে রাস্তাঘাটে তারা সমস্যা করতেছে। এমনি আমি আশাবাদী, এখানে এসে ভোট দিতে পারলে আমরা ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশের এখানে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 3 জন কর্মকর্তার সিনিয়র এসপি আসছে। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সুযোগ নাই।
দর্শক, এই মুহূর্তে বাঘাইছড়িতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মামুন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই বরং উৎসবমুখর পরিবেশ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এখন পর্যন্ত সেই সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটারদের উপচে পড়া ভিড় যেমন রয়েছে এবং দীর্ঘক্ষণ লাইন ধরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা না হওয়ায় কিন্তু ভোটারদের মনে একটা উৎসাহ দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি কথা বলেছিলাম এখানে যে মেয়র প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে যিনি নির্বাচন করছেন জাফর আলী খান, সেই সাথে বিএনপি ধানশিষি প্রতীকের ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তার নাম হচ্ছে আব্দুল আজিজ। আমরা তিনজনে বলেছে তারা এই নির্বাচনের পরিবেশে নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছেন বলে তারা নিজেরও স্বীকার করেছেন। তারা বলছে এখন যে ফলাফলটি আসবে তারা তা মেনে নেবেন। তারা যেহেতু আপনি জানেন যে গত মাত্র 5 দিন আগে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে এই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কারণে প্রশাসনে কিছুটা ছিল একটি উদ্গ্রীব বা উৎকণ্ঠিত ছিল। কিন্তু যখন সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এরপর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন আমরা দেখেছি অন্যান্য নির্বাচন করতে দেখা যেত প্রতিটি কেন্দ্রে 1 থেকে 2 জন পুলিশ কিংবা কয়েকজন আনসার, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কেন্দ্রে সর্বনিম্ন 10 জন করে পুলিশ দেওয়া হয়েছে এবং আনসার তো রয়েছেন, তার পাশাপাশি দেখেছি আমরা বিজিবি এবং র্যাব সদস্যরা এবং কেন্দ্রের আশপাশে কিন্তু প্রতিটি কেন্দ্রে অন্যান্য যারা র্যাব বিজিবি সদস্যরা হয়তো টহল দিয়ে যেত, কিন্তু এবারে প্রথমবার তারা কেন্দ্রের পাশে প্রতিটি অবস্থান নিয়ে রয়েছে। অন্তত 10 জন করে প্রতিটি কেন্দ্রের মধ্যে বিজিবি রয়েছে, যে কারণে কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগও চেষ্টা করেনি। আমরা 9টি কেন্দ্রে এখানে ঘুরে দেখেছি, প্রতিটি কেন্দ্রে দেখেছি আমরা একই ধরনের পরিস্থিতি, অর্থাৎ যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা যেগুলি সেগুলিতে বাঙালিরা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আদিবাসী অধ্যুষিত বা যারা রয়েছেন তারা যদি ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে এখানে 10,174 জন ভোটার রয়েছেন এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় 60% ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে প্রিসাইডিং অফিসাররা আমাদেরকে জানিয়েছেন। এখানে মেয়র পদে রয়েছে 3 জন এবং কাউন্সিলর পদে রয়েছে 27 জন। তো বলাতে উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা এই দুইয়ের মধ্যে দিয়ে চলছে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। তো মামুন, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটি বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের সর্বশেষ। দর্শক, রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসী শ্রমিকদের ই কার্ড গ্রহণের মাধ্যমে বৈধ হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। হাইকমিশনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেছেন। মালয়েশিয়ায় বসবাসরত কাগজপত্রহীন বাংলাদেশি শ্রমিকদের বৈধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়ান সরকার 15 ফেব্রুয়ারি থেকে ই কার্ড কার্যক্রম শুরু করে। ই কার্ড সম্পর্কে কাউন্সিলর জানান, যাদের কোনো ধরনের কাগজপত্র নেই তাদেরকে 2 ধরনের অস্থায়ী পাস দেয়া হবে, যার মেয়াদ হবে 1 বছর। যাদের কোনো পাসপোর্ট বা কোনো বৈধ ডকুমেন্ট নেই তারা প্রথমে লাল ই কার্ড পাবেন এবং হাইকমিশন থেকে 3 মাসের মধ্যে তারা পাসপোর্ট সংগ্রহ করে জমা দেওয়ার মাধ্যমে তারা নীল ই কার্ড পাবেন এবং এই ই কার্ডের মেয়াদ হবে প্রাথমিকভাবে 1 বছর। এবং এই কর্মী ভাইরা মালয়েশিয়া সরকার যেটি 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে যে রিহায়ারিং কর্মসূচি ঘোষণা করেছেন, সেই রিহায়ারিং কর্মসূচিতে তারা বৈধতার আওতায় আসার সুযোগ পাবেন। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে আজ শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকা আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। অমর একুশে গ্রন্থমেলায় ইতিহাস ভিত্তিক বইয়ের সংখ্যা খুবই কম। বস্তুনিষ্ঠ ইতিহাস নির্ভর লেখকের সংকট থাকায় এসব বই পড়ার আগ্রহ কম পাঠকের মধ্যে, বরং গল্প উপন্যাসের আদলে ইতিহাস জানার দিকে ঝোঁক বেশি তরুণদের। তবে সংখ্যায় কম হলেও মানসম্পন্ন বই প্রকাশের দিকে তাগিদ সাহিত্যিকদের। মুজাহিদ শুভর রিপোর্ট। প্রতিদিন শত শত নতুন বইয়ের গন্ধে উদ্ভাসিত প্রাণের বইমেলা। তবে এর মধ্যে বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা হাতে গোনা। বিভ্রান্তির ভয় ইতিহাস নির্ভর বই পড়ার ক্ষেত্রে অন্তরায় বলে অভিযোগ বেশিরভাগ পাঠকের। তবে গল্প উপন্যাসের মধ্য দিয়ে সঠিক ইতিহাস জানার আগ্রহ তরুণ পাঠকদের। বিভিন্ন সময় আমাদের দেশের ইতিহাস এমনভাবে পরিবর্তন হয়েছে
তো পাঠক আসলে বিশ্বাস করতে পারে না যে একটা বই পড়লাম এই বইটা আসলেই সত্য কিনা। ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ সবসময় থাকে, কিন্তু ওইটা অতটা ইন্টারেস্টিং ভাবে লেখা হয় না। ইতিহাসটা এমনভাবে বিকৃত হচ্ছে যে অনেক সাহিত্যিক হয়তো সাহস পায় না কোন দিকে লিখবে। মানসম্পন্ন পাণ্ডুলিপির অভাবের সাথে ইতিহাস সম্পর্কিত বই প্রকাশে অধিক শ্রম দিতে হয় বলে জানালেন প্রকাশকরা। তবে ইতিহাসের বই মানসম্পন্ন করে বের করার মতো প্রকাশকের অভাবের কথা শোনা গেল লেখকদের কণ্ঠে। আমাদের মানসম্পন্ন বইয়ের অভাব আছে, আর যে বইগুলি বেরোচ্ছে সেগুলি মানসম্পন্ন করে প্রকাশ করার মতন প্রকাশকের অভাব আছে। যেহেতু লেখক কম, সেহেতু প্রকাশকরা এখানে কি করবেন? ইতিহাসের বই তো আর সবাইকে দিয়ে লেখা সম্ভব না। যেহেতু এটা সত্য ঘটনার উপরে সময় কাল এগুলো একটু বিবেচনায় রাখতে হয়, এটাতে আর কি খুব মাইনরলি দেখতে হয় কোনো ভুল আসলো কিনা। বইমেলা ইতিমধ্যে 2000-এর কাছাকাছি বই বের হলেও বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নির্ভর বইয়ের সংখ্যা 50ও ছাড়ায়নি। এক্ষেত্রে পাঠকদের আগ্রহের ঘাটতির পাশাপাশি উপযুক্ত লেখক সংকটের কথা বললেন সাহিত্যিকরা। তবে সংখ্যায় কম হলেও মানসম্পন্ন ইতিহাস নির্ভর বই বের করার দিকে বেশি জোর দিলেন তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পাঠক, লেখক ও প্রকাশকদের ভিড়ে জমজমাট অমর একুশে গ্রন্থমেলা। এই মুহূর্তে বইমেলায় আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, আজকে 18তম দিন। 18তম দিন শনিবার হওয়ায় যথারীতি কিন্তু আজকে সকাল থেকেই শিশু প্রহর ছিল, আর শিশু প্রহরের আজকে এই মাসের অর্থাৎ এবারের 6ষষ্ঠতম দিন হচ্ছে আজ। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে 1, 2, 3 সিসিমপুর, অর্থাৎ যেই সিসিমপুরের প্রতি সব থেকে বেশি আগ্রহ থাকে এখানে আসা ক্ষুদে পাঠকদের। যে গাড়িতে করে ক্ষুদে পাঠকরা আসেন ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে বই কিনতে। আপনি জানেন যে শুক্রবার শনিবার সকাল থেকে কিন্তু শিশু প্রহর অনুষ্ঠিত হয়, এবং এই শিশু প্রহরে কিন্তু যথেষ্ট পরিমাণ শিশুদের আনাগোনা আমরা দেখেছি শুধুমাত্র বই কেনার জন্য। আর বিশেষ করে অভিভাবকরাও তারা এই শিশুদেরকে নিয়ে এসেছেন এই বইয়ের সাথে পরিচিত হওয়ার জন্য, বইয়ের প্রতি আগ্রহ জন্মানোর জন্য, এবং শিশুরাও কিন্তু এই বই দেখছেন, পড়ছেন এবং পছন্দ মতো কিন্তু বই কিনছেন। আমরা এই সব ক্ষুদে পাঠকদের সাথে কথা বলেছি। ক্ষুদে পাঠকদের পছন্দের তালিকায় কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বই, বিশেষ করে কার্টুনের, রঙের বই এবং বড় বড় ছাপা অক্ষরের যে সব বইগুলো রয়েছে সেই বইগুলোর প্রতি কিন্তু যথেষ্ট আগ্রহ আমরা দেখেছি শিশুদের, অর্থাৎ ক্ষুদে পাঠকদের মধ্যে। তারা কিন্তু সকালবেলা এখানে এসে সিসিমপুরে টুকটুকি, হালুম, ইকরি, সিকো এদের সাথে কিন্তু পরিচিত হয়েছে, এবং যথারীতি টুকটুকি, হালুম, ইকরি এরা কিন্তু ক্ষুদে পাঠকদের কিন্তু মনের ভিতরে একটি আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদেরকে ইন্সপায়ার করেছেন শুধুমাত্র এই বই কেনার জন্য, এবং সেই অনুসারে কিন্তু তারা শিখেছেন এখানে এসে যত বড় হবেন তত বেশি বই পড়বেন এবং তত বেশি জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবেন। তো বলা চলে যে সকাল থেকে এখানে অভিভাবকদের যেমন আনাগোনা দেখেছি, এবং তাদের সাথে করে তাদের বাচ্চাদের এবং যারা এসেছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে এসে বই কিনছেন। শুধু ক্ষুদে পাঠকে কিন্তু এখানে নেই জাফর, এখানে কিন্তু সেই সাথে আমরা লক্ষ্য করেছি ছোট ছোট লেখকদের, এবং তাদের বেশ কয়েকটি বই কিন্তু এখানে বের হয়েছে। বিশেষ করে গল্পের বই এবং কার্টুনের অনেক বই কিন্তু অনেক ক্ষুদে পাঠক কিন্তু তাদের বই লিখেছেন, এবং তাদের বইও কিন্তু ব্যাপক সাড়া জাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে আজকের শিশু প্রহর কিন্তু খুব জমজমাট ছিল, এবং যথারীতি আর কিছুক্ষণ পর থেকে হয়তো আর মূল যে বইমেলা তার সেখানে চলে যাবে। তো জাফর, আমার কাছে এই শিশু প্রহর থেকে এবং বইমেলা থেকে এই ছিল সবশেষ। পরবর্তী আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। জাফর। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে শিশু প্রহরের খুঁটিনাটি জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বর্তমান প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকালে কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। শিক্ষার মান উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমাদের দেশে প্রচলিত গতানুগতিক শিক্ষায় আমরা আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে পারবো না। ভবিষ্যতে এই জগতের সমান তালে প্রতিযোগিতা করেন তা স্থান করতে পারবে না। আজকে আমাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। তাহলে এই শিক্ষা বাস্তব কাজে আমরা লাগাইতে পারবো না। আর সেই গুণগত মান শিক্ষক মানে গুণগত মানসম্মত শিক্ষক, এটাই একমাত্র নিশ্চয়তা দিতে পারে এই মানসম্মত শিক্ষা। বগুড়ায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদেরের বাসভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে কি কারণে তার বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
গতকাল দুপুরে বগুড়া জেলা শহরের রহমাননগর এলাকায় তার বাসভবনের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। একই সঙ্গে বাসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচনে আব্দুল কাদেরের প্রার্থী হওয়ার কথা রয়েছে। গত 31 ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরে ওই আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 22 মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এই নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কাদের। গবেষণা ও উপন্যাসে বিশেষ অবদান রাখায় 3 জন লেখক গবেষককে জ্ঞানলোক সাহিত্য পুরস্কারে ভূষিত করেছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে 3 জনের হাতে ক্রেস্ট ও পুরস্কারের নগদ 1 লাখ টাকার চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নরসিংদীর ওয়ারি বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা ও সহায়তা করায় এ পুরস্কার পেয়েছেন নরসিংদীর হাবিবুল্লাহ পাঠান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান। এছাড়া উপন্যাস ও বিজ্ঞান বিষয়ক লেখায় পূরবী বসুকে এ পুরস্কার দিয়েছে বিক্রমপুর ফাউন্ডেশন। ওয়ারি বটেশ্বরে সহজেই যেতে পারেন। বেশ কয়েকটি জায়গায় সেখানে খনন কার্য চলছে অগ্রসর বিক্রমপুরের উদ্যোগে, এবং আমি নিজে খুব সৌভাগ্যবান মনে করি যে এই উদ্যোগের সঙ্গে আমি বেশ শুরু থেকে সম্পৃক্ত থাকতে পেরেছি, এবং আশা করব যে অগ্রসর বিক্রমপুর তাদের নানামুখী যে উদ্যোগ রয়েছে সেগুলো অব্যাহত রাখবে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানো মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে কংগ্রেস। এর মধ্যে ট্রাম্প প্রশাসনকে নড়বড়ে বলে উল্লেখ করেছেন খোদ রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সেনেটর জন ম্যাককেইন। এছাড়া অন্য দেশে স্থানান্তর করতে চাওয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে শুক্রবার মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে মানব দেয়াল তৈরি করে শত শত মেক্সিকান। একই দিন ট্রাম্পের বিভিন্ন নীতির প্রতিবাদে নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় দিনের মতো ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্যেই শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটনে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কারখানা পরিদর্শন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। মানসম্মত বেতনে পর্যাপ্ত কর্মসংস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প শিল্প প্রতিষ্ঠান অন্য দেশে স্থানান্তরের ক্ষেত্রে কঠোরতা আরোপের কথা পুনর্ব্যক্ত করেন। I will do everything in my power to bring those jobs back into America. প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আমি বদ্ধপরিকর। আমাদের গৃহীত নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শিল্প কারখানায় উৎপাদন সহজ, কিন্তু তা অন্য দেশে সরিয়ে নেওয়া কঠিন। যারা এমনটি করবে বাস্তবিক অর্থেই তাদের শাস্তির মুখোমুখি করা হবে। এদিকে রাশিয়ার সঙ্গে অবৈধ যোগাযোগের অভিযোগ মাথায় নিয়ে সম্প্রতি পদত্যাগ করা ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কংগ্রেস গঠিত কমিটি। 2015 সালের ডিসেম্বরে রুশ গণমাধ্যম আরটির 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন ফ্লিন। সে সময় আরটির সঙ্গে 44 মিনিটের একটি সাক্ষাৎকারেও অংশ নেন তিনি। আরটির অনুষ্ঠানে উপস্থিতির জন্য অর্থ নিয়েছিলেন বলে গত জুলাইয়ে ইয়াহু নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেন ফ্লিন। Yeah, I mean, I went over there as a speaking event. It was a speaking event. সেই অর্থের পরিমাণ ও উৎস জানতেই কংগ্রেসের তদন্ত কমিটি কাজ করবে বলে জানানো হয়। I'm asking you. You'd know if you were paid. এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের দাবি তুলেছেন খোদ রিপাবলিকান দলেরই সাবেক এক বিচারপতি। ওহাইওর কোর্ট অফ আপিলসের সাবেক বিচারপতি মার্ক পি পেইন্টার এ দাবি তুলেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম cincinnati.com। অন্যদিকে প্রশাসন নিখুঁতভাবে চলছে বলে ট্রাম্প দাবি করলেও রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগই প্রমাণ করে কতটা নড়বড়ে ট্রাম্প প্রশাসন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মাজারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর পাক আফগান সীমান্তে সন্দেহভাজন জঙ্গিদের কয়েকটি অবস্থানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাতে চরমপন্থী জামাতুল আহরারের প্রশিক্ষণ কেন্দ্র সহ জঙ্গিদের আরও 4টি গোপন আস্তানা ধ্বংস করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানায় বৃহস্পতিবারের ওই হামলার পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে শুক্রবার রাত পর্যন্ত শতাধিক জঙ্গি নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। এর মধ্যে সিন্ধু প্রদেশে 31 জঙ্গি নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দার মাজারে হামলায়
নিহতের সংখ্যা বেড়ে 88 জনে দাঁড়িয়েছে। শুক্রবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান কামার বাজওয়া হামলায় আহতদের দেখতে শেহ ওয়ানের কয়েকটি হাসপাতালে গিয়েছেন। মাজারের এই হামলা সহ গত সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন শহরে 6টি জঙ্গি হামলায় অন্তত 112 জন নিহত হয়েছেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর। আসরের প্রথম দিনই মাঠে নামছে হট ফেভারিট ঢাকা আবাহনী। আকাশী নীল জার্সিধারীদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস, যেখানে অতিথিরা ভালো খেলার প্রত্যয় জানালেও এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না আবাহনী লিমিটেড। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে বিকেল 4টায় দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন খেলবে কিরগিজস্তানের এফসি আলগার বিপক্ষে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নিঃসন্দেহে শেখ কামাল ক্লাব কাপের এবারের আসরে সবচেয়ে কঠিন গ্রুপে আবাহনী। সেমিফাইনালে পা রাখতে হলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের টেক্কা দিতে হবে টুর্নামেন্টের হট ফেভারিট সব দলগুলোর বিপক্ষে, যেখানে প্রথম পরীক্ষাটাই মালদ্বীপের লিগ রানার আপ টিসি স্পোর্টসের সঙ্গে, যাদের বিপক্ষে খেলার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আসরের শুভ সূচনা করতে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ধানমন্ডির জায়ান্টরা। আমরা এবার শিরোপা জিততে চাই, কেননা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল আবাহনী, তাই প্রথম ম্যাচে জয় পাওয়াটা খুবই জরুরি এবং আমরা সে লক্ষ্য নিয়েই মাঠে নামব। আবাহনীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই টিসি স্পোর্টসেরও, তবে ঢাকায় ক্লাবটির শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে অতিথিদের, তাই অলিক স্বপ্ন না দেখে লক্ষ্যটা তাদের ভালো খেলা, যেখানে টিসি স্পোর্টস বস মোহাম্মদ নিজাম অনুপ্রেরণা খুঁজছেন সম্পূর্ণ তারুণ্য নির্ভর একটি দল থেকে। আমরা এখানে তারুণ্য নির্ভর একটি দল নিয়ে এসেছি, আর আবাহনীও অনেক শক্তিশালী একটি দল, তাই জয়ের আশা করছি না। ছেলেরা ড্র করলে সেটাই হবে আমাদের জন্য চমৎকার ফলাফল। এর আগে কখনোই পরস্পরের মুখোমুখি হয়নি এফসি আলগা ও পোচেন সিটিজেন ফুটবল ক্লাব, তাই জয় পরাজয়ের হিসাব না কষে কিরগিজ ক্লাবটির লক্ষ্য এই টুর্নামেন্টের মাধ্যমে আসন্ন প্রিমিয়ার লিগের প্রস্তুতিটা সেরে নেয়া। তবে এতটা নির্ভর নয় দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন, নবাগত এই ক্লাবটির ভাবনাই নেই জয় ভিন্ন অন্য কিছু। আমরা দেশটির তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন, সেটা মাথায় রেখেই বলবো প্রথম ম্যাচ থেকেই আমার জয় চাই, সেটা যে দলই হোক। দেখুন, আগামী মাস থেকে আমাদের প্রিমিয়ার লিগ শুরু হবে, সেই প্রস্তুতিটা আমরা এখানেই সেরে নিতে চাই, তবে এখানকার ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এফসি আলগা আর পোচেন সিটিজেনের ম্যাচ দিয়ে শুরু হবে শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসর। দিনের অপর ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ টিসি স্পোর্টস ক্লাব। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রোলবল বিশ্বকাপের খবর। বিশৃঙ্খলার মধ্য দিয়েই চলছে চতুর্থ রোলবল বিশ্বকাপ, তবে আসরে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে স্বাগতিকরা। ভুটানকে 9-2 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ দল। প্রথম দিনের অব্যবস্থাপনার পরও গুছিয়ে উঠতে পারেনি আয়োজকরা। দ্বিতীয় দিনে অব্যাহত আছে অনিয়ম। দুপুর 2:30টায় হবার কথা থাকলেও এদিন প্রায় 3 ঘন্টা আগে শুরু হয় বাংলাদেশ ও ভুটানের ছেলেদের ম্যাচ। প্রথম ম্যাচে হংকংকে হারানোয় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। তারপরও 3-2 গোলের ব্যবধান এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। আরও 6 গোল করে 9-2 ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে পরবর্তী রাউন্ডের পথে অনেকটা এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে আরাফাত ও হৃদয় 4টি করে গোল করেন এবং সোহাগ করেন 1টি গোল। ইতালিয়ান সিরি আর খবর। ছুটেই চলেছে ইউভেন্টাসের জয়রথ। পাওলো দিবালার জোড়া গোলে ঘরের মাঠে পালেরমোকে 4-1 গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এ নিয়ে টানা 6 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান আরও মজবুত করল ইউভেন্টাস। রেলিগেশন অঞ্চলে থাকা পালেরমো এবার আসরের শুরু থেকেই ঢুকছে। তাদের সেই দুর্দশা আরও বাড়াতে যেন এদিন পণ করেই ঘরের মাঠে ইউভেন্টাস স্টেডিয়ামে মাঠে নামে মাসিমিয়ানো অ্যালেগ্রির দল। ম্যাচের 13 মিনিটে ক্লদিও মার্কিসিওর গোলে লিড পায় স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার আগে দলের লিড দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালা। ম্যাচের যোগ করা সময়ে পালেরমোর হয়ে সান্ত্বনাসূচক একটি গোল করেন ইভেলো চোচেভ। এই জয়ে 25 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ইউভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা রোমার সংগ্রহ 53 পয়েন্ট। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেপরোয়া দখলে সংকুচিত হচ্ছে ঢাকার চারপাশের নদী। অভিযোগ প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে দখল রোধে আইনের যথাযথ প্রয়োগের দাবি।
পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানিতে ইইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। মাদকদ্রব্য সহ 3 পরিবহন শ্রমিককে আটক করার প্রতিবাদে সিলেটে ডাকা ধর্মঘট প্রত্যাহার। দুপুর পর্যন্ত কোনো ধরনের গাড়ি চলতে না দেয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ। মৃত্যু হত্যায় বাবুল আক্তার জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। এবং রাজধানীর মিরপুরে শাহ আলী প্লাজার এক কর্মচারীকে অপহরণের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সুরাহা হয়নি 1 মাসেও সন্দেহভাজন একজন আটক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।